আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। যেমন কর্ম তেমন ফল এই প্রবাদটা তো শুনেছেন নিশ্চয়ই সকলে? আপনি যদি ভালো কাজ করেন তার ফলাফল ভালো হবে। আর আপনি যদি একটা খারাপ কাজ করেন তার ফলাফল খারাপ হবে। এটাই স্বাভাবিক। কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে ভালো কাজ করে বা ভালো মানুষ তার কর্ম তো ভালো। সে আমাদের দিচ্ছে ভালো। সে কি আমাদের কাছ থেকে ভালোটাই আবার পাচ্ছে? না। সে কিছু জায়গায় বা কিছু ব্যক্তি বিশেষের কাছ থেকে সে কিন্তু খারাপটাও পাচ্ছে। গল্প আড্ডায় আজকে নিবেদনে থাকছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা ছোট গল্প ফকির। সাথে আছি আমি রুমা। ইচু মণ্ডলের আজ বেজায় সর্দি হয়েছে। ভাদ্র মাসের বর্ষণমুখর শীতল প্রভাত, তালি দেওয়া কাঁথা। ওর বউ, তার নাম নিমি, শেষ রাতে গায়ে দিয়ে দিয়েছিল। এমন সর্দি হয়েছে যেন মনে হচ্ছে সমস্ত শরীর ভারী। কিছু শুয়েই পা দিয়ে চালের হাঁড়িটা নেড়ে দেখলে সেটা ওর পায়ের তলার দিকে থাকে। হাঁড়িটাতে সামান্য কিছু চাল আছে মনে হলো তার। কিছু বললে, আজ আর জনে যাব না, একটু পানি দিয়ে দি কি। ওর বউ বললে, জনে যাবা না, তবে চলবে কিসি? কেন, চাল তো রয়েছে তোর হাঁড়িতে। সজনে শাক মাক সেদ্ধ কর আর ভাত, নুন আছে। একটু অমনি পড়ে আছে মালাটার তলায়, তবে আর কি। পানি দে, নমাজ করি। কিছু জল দিয়ে হাত মুখ ধুয়ে উজু শেষ করে ফজরের নামাজে বসে গেল। এটি তার জীবনের অতি প্রিয় কাজ বাল্যকাল থেকেই। মজুরি করতে না যেতে পারে সে, কিন্তু নামাজ না করে সে দিনের কাজ কখনো আরম্ভ করেনি। নিমি বললে, উঠেছো যখন তখন জনে যাও। আজকাল যুদ্ধের বাজারে 10 আনা করে জন, অন্য সময় 3 আনা হতো যে। হাঁড়িতে যদি চাল থাকতে দেখলে তবে আর তুমি জনে যাবা না, ও ভালো কথা না। কিছু বললে, নমাজের সময় ঘ্যান ঘ্যান করিস নে বাপু, একটু চুপ কর। নামাজ শেষ করে কিছু দা হাতে বেরিয়ে যেতে গিয়ে একটু থমকে বলল, খিদে পেয়েছে, কি আছে রে? কিছু নাই, দেখ না হাঁড়িটা, বড্ড খিদে পেয়েছিল। এ দুটো কটা পানি দেওয়া ভাত পড়ে আছে, আর কিছু নেই। তাই দে, ব্যান বেলা না খেয়ে গেলি, দুপুর বেলা এমন খিদে পায়, দা ধরতে হাত কাঁপে, কাজ করিতে পারি নে। শাইলিপাড়া গ্রামের পাশ দিয়েই রেল লাইন চলে গিয়েছে। রেল লাইন পার হয়ে ফাঁকা মাঠ একদিকে, মাঠের মধ্যে বিল। ভরা ভাদ্রের বর্ষায় থই থই করছে তার জল। ধারে ধারে কাশবনে সবে ফুল ফুটতে শুরু হয়েছে। জলে কলমিলতা জালের মতো বিস্তৃত হয়ে আছে। বন খেজুর গাছের মাথায় তেলাকুচু লতার দুলুনি, টুকটুকে লাল তেলাকুচু ফল সবুজ পাতার আড়াল থেকে উঁকি মারছে। ফিঙ্গে পাখি ঝুলছে রেলের তারে। রামাগোয়ালা জন্মজুর নিয়ে ধান কাটছে তার নিজের জমিতে। ইচুকে দেখে বললে, যাবা কোথায়? সনেকপুরের বিলে ধান কাটতি। কত করে জন দিচ্ছে? 7 চিকি করে বিঘে। তামাকের আগুন দেবা? নিয়ে যাও, ওই বেনাঝোপের ধারে মালসা আছে। ভাত খেয়ে চলে আলাম, হাঁফ হতে পারিনি। তামাক না খেলে এ কাজে মন বসে? মালসা থেকে আগুন নিয়ে তামাক খেতে খেতে চলল ইচু। ইচু গ্রাম থেকে 2 মাইল দূরে সনেকপুরের বিলে 150-200 বিঘে জমিতে ভাদুই ধান পেকে গাছ শুয়ে পড়েছে। যেমন বর্ষা নেমেছে
2-5 দিনে বিলের জল বেড়ে পাকা ধান ডুবিয়ে দেবে। তাই এবার মজুরির রেট এদিকে একটু বেশি। তার উপর আছে মজুরদের একবেলা খোরাকি। কিছুর বড় ভালো লাগে আল্লাহর কথা শুনতে। পায়রা গাছের ফকির এই অঞ্চলের মধ্যে নামজাদা সাধু। একবার ইচু তাকে দেখেছিল। বাল্যকাল থেকে ইচুর ঈশ্বরের দিকে কেমন এক টান। পায়রা গাছের ফকির সে টান আরো বাড়িয়ে দেন ওর। ইচু যেন কেমন হয়ে গিয়েছে তারপর থেকে। সংসারে মন দেয় না, মজুরি করে পয়সা রোজগারের দিকে বা খাওয়া দাওয়ার দিকেও মন নেই। কাস্তে হাতে জমির ধান কাটতে কাটতে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়ে। অনেকে ওকে তা নিয়ে খেপায়, বলে, ওই চু, শেষকালে ফকির হবার নাকি গো? ইচু মুখে কিছু বলে না, চুপ করে থাকে। সে নিতান্ত ভালো মানুষ, কারো কোনো কথার প্রতিবাদ সে করতে পারে না। মজুরি রেট নিয়ে দরাদরি করতে সে পারে না বলে অনেকে ওকে ঠকিয়ে কাজ আদায় করে। বিনে মজুরিতেও অনেক সময় খাটিয়ে নেয়। ওই চু, আমার বাড়ির চাল কুমড়োর মাচাটা তুমি থাকতে নষ্ট হয়ে যাবে। কেন, কি হয়েছে চাচা? খুঁটিগুলো সব পড়ে গিয়েছে। ও বেলায় এসে করে দেবানি চাচা। কিছু কথা ঠিক রাখতো নিজের। যাকে যা বলবে তা সে রাখবার জন্য প্রাণপণে চেষ্টা করবে, এটা সকলেই জানে। মহাজনে 2-3 বিশ ধান মুখের কথায় ওকে দিয়ে দিত। এ পর্যন্ত সে কারো টাকা বা ধান মেরে দেয়নি। একবার পাশের গ্রামের মুখুজ্জেদের জমির ধান সে ভুল করে কেটে ফেলেছিল। বেশি নয়, কাঠা খানেক জমির পাকা ধান। মুখুজ্জেদের জমির পাশে তখন ওর নিজের ওটবন্দি জমি ছিল 2 বিঘে। মুখুজ্জে মশাই যখন জানতে পারলেন তার জমির ধান কে কেটে নিয়েছে, তখন খুব হইচই জুড়ে দিলেন। কে ধান কেটেছে সন্ধান করতে পারলেন না, কারণ সবারই তখন ধান কাটবার সময়। সকলেরই বাড়িতে ধান, কার ধান তিনি গিয়ে ধরবেন? দিন 2 পরে ইচু গিয়ে সন্ধ্যাবেলা তার বাড়ি হাজির হলো। মুখুজ্জে মশাই বললেন, কিরে ইচু, কি মনে করে? কিছু বললে, সালাম বাবু, একটা বড্ড ভুল করে ফেলেছি। কি রে? আপনার জমির ধানটা কাঠাখানে কেটে ঘরে নিয়ে গিয়ে তুললাম, তা বাবু দেড়া সুদ দিয়ে সেই ধানটা আপনারে ফেরত দিতে চাই। ও, তোর কাজ ইচু? আমি আকাশ পাতাল হাতড়াচ্ছি। আগে হ্যাঁ বাবু, সেদিন বড্ড বর্ষা, জমির আল ঠিক করতে পারলাম না। তারপর পরস্পর শুনলাম আপনার জমির ধান কে চুরি করেছে বলে আপনি খোঁজ করছেন। তখন ভাবলাম বাবুরে বলে আসি। ক্ষতি লোকসান যখন অজান্তে করে ফেলেছি, তখন দেড়া বাড়ি সুদ দেব আপনারে। মুখুজ্জে মশাই বিশ্বাস করলেন ওর কথা। ইচুকে অন্তত চোর বলে কেউ সন্দেহ করবে না। ইচু জন খেটে খায় বটে, কিন্তু আশেপাশের 4-5 গ্রামের লোক ওকে মনে মনে শ্রদ্ধা করে। মুখুজ্জে মশাই বললেন, তোকে সুদ দিতে হবে না ইচু। আমার ধান যা কেটেছিস ও আর ফিরিয়ে দিতে হবে না, ও তোকে দিলাম। ভুল করে ফেলেছিস, তার এখন কি হবে? ইচু হাত জোর করে বললে, তা হবে না মুখুজ্জে মশাই, ও ধান নিতে পারবো না, মাফ করবেন। ও ধান আমার গলা দিয়ে নামবে না। আল্লাহ যা আমার হাতে তুলে দিবেন তা খেয়ে পরাণ বাঁচিয়ে রাখবো, যা না দিবেন সে আমার হারাম। মুখুজ্জে মশাই জানতেন ইচুকে। খুশি হয়ে বললেন, যাক, দুটো চিড়ে নিয়ে যা, বাড়ির মধ্যে তোর কাকিমার কাছ থেকে চেয়ে নে। সনিকপুরে বিলে পৌঁছে ইচু দেখলে জন্মজোর এখনো কেউ এসে পৌঁছায়নি। এটা পছন্দ করে না সে। বেশি রেটে মজুরি নেব, অথচ কাজে আসবো দেরি করে,
মালিকের কাজে ফাঁকি দেব, এ তার ভালো লাগে না। ধান কাটে ঘড়ির কাঁটার মতো, এ কাজে তার ফাঁকি নেই। পথ চলতি লোকে জিজ্ঞেস করে, কি ধান গো এটা? বেনাজুপি। এবার ফসল কেমন? 2.5 থেকে 3 পড়তা হতে পারে। বিঘে? বিঘে নাকি কাঠায়? কিছু হাসে পথিকের অজ্ঞতায়। পথিকের উদ্দেশ্যে চেয়ে চেয়ে বলে, কাঠায় 2.5 ধান ফলন হলে কি আমরা জন খেটে খাতাম গো কর্তা? বাড়ি কোথায় তোমার? শাইলেপাড়া। নাম ইচু মণ্ডল। বেলা 2:30টার গাড়ি দূরে রেল লাইন দিয়ে গড়গড় করে চলে গেল। জনমজুরদের জন্য জমির মালিক খাবার পাঠিয়েছে। একজন লোকে বাঁকে ঝুলিয়ে 8 ক্রোশ দূরবর্তী সনেকপুর গ্রাম থেকে কাঁসার জামবাটিতে সাজিয়ে এনেছে গরম ভাত, কুমড়োর ঘন্ট ও কচু চিংড়ি ভাজা। এ সময় ভালো খেতে দিয়ে মন খুশি করা মানে বেশি কাজ আদায় করা ওদের কাছ থেকে। জমির মালিকেরা তা জানে। আখের মণ্ডল খেতে খেতে বলে, আজ একটু সকাল সকাল যাব, মোর ঘরে নুন নেই। বাজার থেকে নুন না নিয়ে গেলে বাস কাজ খেতে পাবে না। নুন কনে বাবা, বাজারে কালও খোঁজ করেছি, নুন মেলে না। ও মা, আলুনি খেয়ে খেয়ে মুখি তো পোকা পড়ে গেল, আর অন্ধকারে খেয়ে খেয়ে চোখে ঢেলা বেরোলো। কেরাসিনি তেলের মুখ দেখিনি কতকাল। কুমড়োর ঝালটা করেছে বেশ। সনেকপুরের এরা খেতে দেয় ভালো, পেটটা ভরিয়ে খেতে দেয়। কেরাসিনি পাবা কোথায়? খাওয়া দাওয়া শেষ করে আখের মণ্ডল দা কাটা তামাক সাজালে কলকেতে। বেশ করে আগুন ধরিয়ে প্রবীণ রমজান মণ্ডলের হাতে দিয়ে বললে, হ্যাঁ দে ধরো চাচা। কিছু বললে, চাচা তোমার বয়স হলো ককুরি? তা যেবার জোড়া বন্যে হইলে সেবার আমি গরু চড়াতে পারি। 30 কি 40 হলো পেরায়। কেউ বিশেষ বুঝতে পারলে না জোড়া বন্যা কত বৎসর পূর্বে কোন সালে হয়েছিল। কেউ জানে না। রমজানের বয়স কম হলেও 70 ছাড়িয়েছে। যখন সে গরু চড়ায় তখন এরা কেউ জন্মই হয়নি। সংখ্যা সম্বন্ধে জ্ঞান এদের নিতান্তই সীমাবদ্ধ। বেলা যায় যায়, 5টার গাড়ি গড়গড় করে মাদলার বিলের উপর দিয়ে চলে গেল। ঝিঙে খেতে ফুল ফুটেছে সনেকপুরের মাঠে। নোয়ালি সর্দার যাতে বুনো সনেকপুরের মধ্যে অবস্থাপন্ন। গরুর পাল তাড়িয়ে নিয়ে যাচ্ছে গ্রাম্য পথ ধরে। কিছু সন্ধ্যার নামাজ শেষ করে উঠতে বেড়ার ধার থেকে নোয়ালি সর্দার বলে, ও ইচু, কাল আমায় জন দিতে পারবা? না গো। কেন? সনেকপুর আলাদের বিলে ধান কাটা হচ্ছে। চলো আমার বাড়ি, তামুক খেয়ে যাবা। রমজান মণ্ডলকে ইচু ডাক দিলে, ও চাচা, সর্দারের বাড়ি তামুক খাবা, চলো। নোয়ালি সর্দারের তামুক খাওয়ানোর আসল উদ্দেশ্য মজুরি রেট সম্বন্ধে দর দস্তুর করা। কিছু রমজানের পুচ্ছের বয়সী, সুতরাং দর দস্তুর সম্বন্ধে রমজান নেতা হয়ে কথাবার্তা চালালে। 7 চিকির কম পারবো নি গো, এতে তুমি রাগ করো না সর্দার। রমজান চাচা, তার চেয়ে আমার গলায় পা দিয়ে মেরে ফেলো না কেন? অনেজ্য তো কিছু বলছি নে। অনেজ্য নয় চাচা, যা ছিল 14 আনা তাই 7 শিকে। একটু ভেবে চিন্তে কথা বলো। 5 শিকি করো, আর চাল ডাল মাছ পেটিয়ে দেবানি। তোমরা রান্না করে খেও, মোদের রান্না তো তোমরা খাবা না। আমার পুকুরি এবার এত বড় বড় স্যাং মাছ।
নোয়ালি সর্দার হাত দিয়ে কাল্পনিক মৎস্যের দৈর্ঘ্য নির্দেশ করলে, যদি লোভ দেখিয়ে এদের কাজে টানা যায়। রমজান ঘাড় নেড়ে বললে, ও হবে না সর্দার, 7 কম করিলে। আরেক কলকে ধরাও চাচা, হাতে গাছের জালি শশা গোটা কত নিয়ে যাও, দুজনে খেয়েও। শশা পুঁতেছিলে? মাছা শশা না মেঠো? মেঠো কোথায় পাবো চাচা? উঠানেতে মাছা করে দিলাম। সিম বরবটি শশা কিনে খাবার তো ক্ষমতা নেই মোদের। তরি তরকারির আগুন দাম। সে কথা আর বলো না, হাটে বাগুন কিনতাম পয়সা 2 সের 3 সের, তাই এখন বলে 8 আনাসের। খাদ্য খাদ্য উঠে গেল। ঝিঙে আছে? তা তোমার বাপ মায়ের আশীর্বাদে 2 কটা দেবানি তুলে খেও। যাকে 5 কি দিও সর্দার, কারো কাছে প্রকাশ করো না যেন এই কথা। ইচু ও রমজান তামাক খেয়ে ঝিঙ্গে ও শশা নিয়ে উঠে চলে গেল। নোয়ালি সর্দারের উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। সে জানে রমজান জনমজুরদের নেতা, ওর কথায় দর দস্তুর ঠিক ঠিক হয়। ওকে খুশি রাখলেই হলো। ইচুর বাড়ি ফিরতে রাত হয়ে গেল। নিমিকে বললে, ভাত রেঁধেছিস? এবেলা শরীরে খারাপ, পানি দেওয়া ভাত আছে, খাও। তরকারি কিছু নেই? এই ঝিঙ্গে কটা রেঁধে দে। রাঁধবো কি দিয়ে? তেল কনে? 5 পলা ধার করে আনলাম আশিরন বিবির কাছ থেকে, এখনো শোধ দিতে পারিনি। আবার কি ধার করতে ছুটবো? রাধে। নিমি খিলখিল করে হেসে উঠে মুখে আঁচল দিয়ে বললে, ও মা, মই কনে যাবা গো? ঝিঙে পোড়া কেউ কখনো শোনেনি। খেতে পারবা না? পারবো পারবো, তুই দে। খাওয়া দাওয়া শেষ হলো। পাকাটির আলো জেলে, তেল নেই, অন্ধকার ঘোরদোর। কে আসে কে যায় কিছু বোঝা যায় না। কচু ঝাড়ে কেয়া ঝাঙ্কার ঝোপে জোনাকি জ্বলছে, উঁচু নিচু উঁচু নিচু। দেবতা ঝিলিক মারছে, রাত্রে বৃষ্টি হবে বোধ হয়। ভাজ্যের গুমোট গরম। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর ইচু যেমন মাদুর পেতে শুয়ে পড়েছে, তখনই রাজ্যের ঘুম এসেছে ওর চোখে, আর জ্ঞান নেই। কতক্ষণ পরে সে জানে না। লোকজনের গোলমালে ইচু শেখের ঘুম ভাঙল। অনেক লোকের গলা বাইরে, ওরই বাড়ির উঠানে। ব্যাপারখানা কি? পাড়ার মোড়ে হাফেজ বুড়োর গলা, ও ইচু, ইচু বাড়ি আসো। বসিরউদ্দিন শেখ ডাকছে, ও ইচু, বলি ওঠো, শোনো এদিকে। ভোর সবে হয়েছে, কাক পক্ষী ডাকতে শুরু করেছে। ইচু ধর্মর করে উঠে বসে, চোখ মুছলে। ফজরের নামাজের সময় উত্তীর্ণ হয়ে গেছে, কিন্তু এত লোক ওর উঠানে কেন? তাকে ডাকাডাকি বা কিসের এত সকালে? বাইরে এসে ঘুম চোখে উঠানের দিকে চেয়ে ও অবাক হয়ে গেল। পাড়া শুদ্ধ মানুষ সব ওর উঠোনে। সে বিস্মিত সুরে বললে, কি হয়েছে গো মোরলের পো? বুড়ো হাফেজ মন্ডল বললে, এদিকে এসো, আগে নমাজটা করে নি, দেরি হয়ে গিয়েছে। কিছু ঘরের পেছনে নামাজ সেরে নিয়ে আবার সামনে এলো। সবাই ওর দিকে একসঙ্গে এগিয়ে এলো। সবাই মিলে যেন একসঙ্গে ওকে কি বলতে চায়। কিছু ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠেছে। ওর বুকের ভেতর টিপটিপ করছে, ভয়ও হয়েছে। ওর নিমি এর সময় কোথায় গেল? হয়েছে কি? অন্য সবাইকে থামিয়ে দিয়ে হাফেজ বললে, এসো মোর সঙ্গে। ইচু শেখ ওদের পেছনে পেছনে কলের পুতুলের মতো চলল। রেল লাইনের দিকে সকলেই যাচ্ছে।
নাবাল ক্ষেতের এক হাঁটু জল পার হয়ে সবাই রেল লাইনে উঠল। একটা খেজুর ঝোপের আড়ালে রেল লাইনের উপর উঠে সবাই দাঁড়ালো থমকে। হাফেজ ডেকে বললে, এখানে এসো। কি ব্যাপার? কিছু এগিয়ে যা দেখলে তাতে তার মাথা ঘুরে গেল। সে নিজেকে পড়তে পড়তে সামলে নিল। রেল লাইনের উপরে একটা রক্তাক্ত মৃতদেহ, গলার সামনের দিকে গভীরভাবে কাটা, দেহের সঙ্গে একটা অস্বাভাবিক কোণের সৃষ্টি করে চিত হয়ে পড়ে আছে। মৃতদেহটি নিমি। তারপর তার ভালো কিছু মনে পড়ে না। গ্রামের লোকে মিলে তাকে কত কিছু প্রশ্ন করতে লাগলো। সে কোথায় ছিল, নিমি কতক্ষণ ধরে ঘরে ছিল, নানান প্রশ্ন। নিমি রেলে গলা দিয়ে মরেনি, তাকে নাকি খুন করে টেনে এনে রেলে শুইয়ে রাখা হয়েছে, তার চিহ্ন পাওয়া গিয়েছে। কিছু বুঝতে পারলে তার উপর অনেক সন্দেহ এসে পড়েছে। পাশের গায়ে দফাদারদের সংবাদ দিতে লোক যাবে এখনই। তার সঙ্গে ইচুকে একবার জিজ্ঞেস করা দরকার, সে কোথায় ছিল তা জানা দরকার। সেজন্য গ্রামের লোক তার বাড়িতে গিয়ে ডাকাডাকি করছিল। কিছু মাথায় হাত দিয়ে বসে পড়ে বললে, মুই কিছু বলতে পারি নে চাচা, আল্লাহ জানে। মুই মরার মতো ঘুমোতে নে গেলাম। বউরে কিছু বললে? ঝগড়া হইলে? কিছু না চাচা, বউ ঘরে শুয়েলো। ইচু মনে একটা ভয়ানক সন্দেহ কি মারলে। এই প্রশ্ন করে কেন লোকে? বসিরউদ্দিন শেখ এগিয়ে এসে ওকে উঠিয়ে বললে, মোর কথা সবাই শোনো, ইসু সেরকম লোক নয়। চলো এখনই বনগাঁয়ে ওকে নিয়ে মুক্তার বাবুদের কাছে। বিহিত কথা তারা বলবে, তাদের পরামর্শটা নেওয়া দরকার। এখানে থাকলে এখনই দফাদার এসে ওকে বাঁধবে। তার আগে চলো মোরা 7 জন ওকে নিয়ে বনগাঁয়ে যাই, পরামর্শ নিয়ে ফেলি। পুলিশ গ্রেফতার করার আগে কে কে যাবা? দেখা গেল প্রায় সকলেই যেতে চায়। কিছু ভগ্ন স্বরে বলে, কিন্তু উকিল মোক্তার বাবুদের টাকা মুই কম থেকে দেব? মোর হাতে একটা টাকা আছে কালকের জনের দরুন, তাতে হবে? হাফেজ বললে, টাকার জন্য তোমার ভাবনা হচ্ছে কেন? তোমার জান যদি বাঁচি থাকে টাকা হবে, সে ভাবনা মোদের। তুমি চলো দেখি। কি বলো বসিরউদ্দিন? বসিরউদ্দিন বললে, তা নিশ্চয়। টাকার জন্য তুমি ভেবো না, সে মোরা দেখব। হাফেজ বললে, রেল লাইন ধরে চলো চলো যাওয়া যাক, সোজা রাস্তা দিয়ে গেলে পুলিশ ধরবে। বেলা 7:30টার মধ্যেই ওরা বনগ্রামের বড় মোক্তার রামলাল চাটুর্যের মশাইয়ের বাসায় পৌঁছে গেল। রামলাল বাবু বেশিক্ষণ ওঠেননি। সেরেস্তায় বসে চা খাচ্ছেন এবং মুহুরী দুলাল চক্রবর্তীকে বিলম্ব করে আসার জন্য তিরস্কার করছেন। কাল চলে গেলে কাছারি থেকে বাড়ি, জামিননামা দুটো সই করাতে হবে, তোমার সেই খেয়াল আছে? এখন এলে 8টার সময়, এমন করলে কি করে আমি কাজ চালাই? ওদের দরখাস্তের নকল নেওয়া হয়েছে? আগে নকলের জন্য দরখাস্ত করা হয়েছে। কাল বিনয়বাবু সকাল সকাল চলে গিয়েছিল, দেখা পাইনি। সকালে কাছারিতে গিয়ে আজ নকল দুখানা বার করে ফেলো আগে, নইলে জেরাই হবে না। কে কোত্থেকে আসা হয়েছে? হাফেজ মন্ডল এগিয়ে এসে নিচু হয়ে ডান হাত তালু কপালে ঠেকিয়ে বললে, সালাম বাবু। কি ব্যাপার, বাড়ি কোথায়? হাফেজ মন্ডল বললে, বিপদে পড়ে এলাম বাবুর কাছে, বড্ড বিপদে পড়ে গিয়েছি, খুনের ফ্যাসাদ। রামলাল বাবু প্রবীণ মুক্তার, মুক্তারি ব্যবসায় চুল পাকিয়েছেন। শক্ত কেসে লোকে যখন পড়ে
তখন দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পয়সা খরচ করে। ধীরভাবে সে পয়সা আদায় করতে হয়। সুতরাং একটা সিগারেট ধরিয়ে প্রবীণ হলেও রামলাল বাবু তামাক খান না, সিগারেট খোর। আরাম করে টান দিয়ে গম্ভীর ভাবে বললেন, খুন? কিরকম খুন? হাফেজ ইচুর দিকে আঙ্গুল দেখিয়ে বললে, এই 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 লোকের বউ গলা কাটা অবস্থায় কাল রাতে রেল লাইনে পাওয়া গিয়েছে। ওর নাম কি? ইচু। ও রাত্রে কোথায় ছিল? বাড়িতে শুয়েছিল বাবু। বউয়ের স্বভাব চরিত্র কেমন? হাফেজ চুপ করে রইল। সে প্রবীণ লোক, গ্রামের মোড়ল, তার মুখ দিয়ে আর ও কথা বার হয় কেন? বসিরউদ্দিন শেখ পাশ থেকে ঈষৎ গলা খাঁকর দিয়ে বললে, বাবু ভালো নাম। কিছু অবাক হয়ে বসিরউদ্দিন মুখের দিকে চেয়ে রইল। নিমির স্বভাব চরিত্র ভালো ছিল না? ওই একদিনে তো সে কিছু জানে না। সে নিমির স্বামী, সেই কেবল জানে না, আর সবাই জানে। হাফেজ চুপ করেই রইল। বসিরউদ্দিন বলে যেতে লাগলো, বাবু এ লোক বড্ড ভালো মানুষ, নিরহ ভালো মানুষ। ও কিছু জানে না এসব কথা, খুনও করেনি। রামলাল মোক্তার বাধা দিয়ে ধমকে সুরে বললেন, তুমি কি করে জানলে? তোমাকে ডেকে নিয়ে লোকে খুন করবে নাকি? যা তুমি জানো তাই বলো, যা জানো না তা নিয়ে জ্যাঠামি করো না। যাও বসো ওখানে। পরে হাফিজের দিকে চেয়ে বললে, তুমি কি জানো বলো মোড়ল। বসিরউদ্দিন অবস্থা বিপর্যয়ে হাফিজ একটু ভয় খেয়ে গেল। সমীহ করে সংযত হয়ে বললে, আগে বাবু যা বলছেন অতি লেহ কথা, তবে ইসু আমাদের লোক ভালো, সবাই এ কথা জানে। আপনি সব লোককে জিজ্ঞেস করো, সবাই এক কথা বলবে। রামলাল বাবু সিগারেট টান দিয়ে বললেন, ঘটনা বলো। হাফেজ ঘটনা বর্ণনা করলে ইচু মণ্ডলের মুখে যা সে শুনেছে। জন খেটে এসে অঘরে ঘুমাচ্ছিল, সবাই গিয়ে ডেকে ওর ঘুম ভাগায়। ও বলেছিল রাত্রে ঘুমে অচৈতন্য হয়ে পড়েছিল। কি হয়েছে না হয়েছে কিছু জানে না। শোবার আগে ওর স্ত্রী ওকে ভাত খেতে দিয়েছিল। ঝগড়া বিবাদ হয়নি, আত্মহত্যা নয়। না বাবু, গলায় অস্ত্রের দাগ দেখলে বোঝা যায় গলা কেটে রেল লাইনে ফেলে রেখেছিল। রামলাল বাবু বললেন, অন্তত তাই প্রিজাম্পশন হবে, পুলিশও তাই বলবে। লাশ দেখে কে আগে? বাবু মোর ভাই আর নবী শেখ সকালে রেল লাইনের ধারে নালায় মাছ ধরতে যাচ্ছিল, তারাই দেখতে পায়। পেয়ে হন্তদন্ত হয়ে ছুটে এসে আমারে খবর দেয়। মুই তখনই দৌড়ালাম লাইনের ধারে। আচ্ছা আচ্ছা বুঝেছি, থাক থাক, শুরুতে হাল আগে হয়ে যাক, তারপর দেখা যাবে। গ্রামের দফাদরকে খবর দিয়ে এসেছো তো? বেশ করেছো, বড্ড শক্ত কেস, সন্দেহ গিয়ে ইচু মণ্ডলের উপরেই পড়বে। বইয়ের স্বভাব চরিত্র খারাপ ছিল, ভালো মানুষ। লোক হঠাৎ রেগে উঠলে এসব ক্ষেত্রে ভয়ানক হয়ে ওঠে কিনা। তোমরা লুকিয়ে চলে এসেছো? হ্যাঁ বাবু। একটা কথা শিখিয়ে দিয়েছো। ইচু এগিয়ে গিয়ে সালাম করে দাঁড়ালো, তার পা দুটো ঈষৎ কাঁপছে। বলি, শোনো, তুমি খুন করেছো কি না করেছো তা আমি তোমাকে জিজ্ঞেস করব না, আমাদের তা কাজ নয়। আমরা ধরে নেব তুমি খুন করনি, কিন্তু পুলিশে তা শুনবে না। তোমাকে আজ সম্ভব রাস্তায় যেতে যেতে গ্রেফতার করবে। তোমার স্বীকার করানোর জন্য নানা রকম চেষ্টা হবে, কিন্তু কিছুতেই তুমি বলো না যে তুমি খুন করেছো। স্বীকার কিছুতেই করবে না। করেই থাকো বা না করেই থাকো, বুঝলে?
যাও, সাবধানে যাও। হাফেজ বললে, বাবু, পুলিশই ধরলে রাখবে কনে ওরে? রাখবে হাজতে, যতদিন বিচার শেষ হয়। তবে এখানে শেষ বিচার হবে না। দোষী প্রমাণ হলে দায়রায় চালান হবে যশোরে। সেখানে জজ সাহেব বিচার করবে। বাড়ি গিয়ে পয়সা করি জোগাড় করো গিয়ে, বড্ড ফ্যাসাদে পড়ে গিয়েছো, অনেক টাকার খেলা। হাফিজ ও বসিরউদ্দিন সব শুনে যেন মাটির মধ্যে বসে গেল। বনগাঁয় মোক্তার বাবুর টাকায় জোগাড় হয় না, আবার যশোর জেলায় কোর্টের উকিল বাবুদের টাকা, গরিব গ্রামের লোকদের চাঁদায় কি জোগাড় হয়ে উঠবে? কিছুকে বাঁচানো মুশকিল হয়ে উঠল। এতক্ষণ পর কিছু কথা বললে, এতক্ষণ সে একটা কথাও বলেনি। এবার সে হাত জোর করে বললে, বাবু, মোর একটা কথা বলার আছে। ওর মুখের দিকে সবাই চাইলে, মোক্তার বাবু চাইলেন। এইবার বোধহয় সব প্রকাশ করতে চাইছে লোকটা, এরকম ভাবেই বলে। তাই জানেন। হাফেজ ও বসিরউদ্দিন মুখ চাওয়াচাওয়ি করলে। কি জানি ওর পেটে কি আছে, মানুষকে সবসময় বাইরে থেকে চেনা যায় না। রামলাল মোক্তার জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে চাইলেন। ভাবটা এরকম, বলে ফেলো বাবু, যা পেটে আছে বলে ফেলো। অমন অনেক ঘুঘুই আমরা দেখলাম, তুমি এখন বাকি আছো। কিছু রামলাল বাবুর পা দুটো জড়িয়ে ধরে বললে, বাবু, মোর একটা দরবার আছে, যাতে হয় আপনি তা দেখবেন। মুই গরিব লোক, জন খেটে খাই। আপনার পয়সা হয়তো মুই দিতে পারবো না, গরিব বলে দয়া করে আবদার রাখবেন মোর। আল্লাহ দিন দুনিয়ার মালিক, আপনার ভালো করবে। আহা, পা ছুঁয়ো না, কি কি বলো। বাবু, যেখানে মোরে রাখে যা করে ক্ষতি নেই, কিন্তু বাবু আপনি এইটে তাদের বলে দেবেন, ব্যবস্থা করে যেন 5 ওয়াক্ত নামাজ আমি সেখানে পড়তে পারি। আর কিছু আমার বলবার নেই বাবু। রামলাল বাবু সেরেস্তায় বজ্রপাত হলেও লোকে অতটা চকিত হতো না, সেকেলের নোবেলের বর্ণনা অনুযায়ী। হাফেজ ও বসিরউদ্দিন আবার পরস্পর মুখ চাওয়াচাই করলে। ঘুঘু মোক্তা রামলাল চাটুর্যে হা করে ওর মুখে দিয়ে চেয়ে রইলেন। এরকম কথা এই সময় তিনি সামান্য একজন গ্রাম্য লোকের মুখ থেকে আশা করেননি, যে খুনের দায়ে আজ পথে হয়তো পুলিশ কর্তৃক গ্রেফতার হবে, আজ বাদে কাল যাকে দায়রা চালান দেওয়া হবে, শত অসুবিধা, অর্থনাশ, নির্যাতন যার সামনে, আর আইনের হারা যার মাথার উপর ঝুলছে, নিষ্ঠুর নিয়তি, হৃদয়হীন, রক্তাক্ত ইঙ্গিতের মতো। রামলাল বাবুই সেদিন বার লাইব্রেরিতে গিয়ে গল্প করছিলেন। সত্যি অবাক হয়ে গেলাম ভায়া, যখন লোকটা এ কথা বললে। আজ যাকে পথে অ্যারেস্ট করবে পুলিশে, কাল পূর্বে হাজতে যার সব যেতে বসেছে, সে যে ওই ধরনের রিকোয়েস্ট করতে পারে তা আমার মাথায় আসেনি। আমি আগে ভেবেছিলাম বুঝি কনফেস করবে। সামান্য একজন লোক, আমার চোখে জল এসে পড়লো ভায়া। ওরা সব চলে গেল। কিছু শেখকে ওরা বাজার থেকে পেট ভরে তেল ভাজা, সিঙ্গারা, কাচুরি আর মুড়ি খাওয়ালে। হাফেজ বললে, ওরে সাড্ডি, হোটেলের ভাত খাইয়ে নিলে হতো, পুলিশি ধরলে কোথায় নিয়ে যাবে, আজ খাওয়া হবে কিনা ঠিক নেই তো। কিন্তু অত সকালে হোটেলে ভাত পাওয়া গেল না। রাস্তা চলতে লাগলো সবাই। দুপুরে কিছু দেরি আছে। কিছু পথের পাশে এক বটতলার ছায়ায় নামাজ পড়তে বসলো। আর কোনো কথা ওর মনে থাকে না,
ঝিরঝিরে হাওয়ায় আজ পথের ধারের গাছতলায় অপূর্ব আনন্দ ও শান্তি নেমে আসে প্রাণের নামাজের সময়। সেসব ভুলে যায়, চোখে যেন জল আসে। নিমি কত ভাত রেঁধে দিয়েছে, কত আদর যত্ন করেছে। তার চরিত্র খারাপ ছিল, সে কিছু জানে না। নিমির জন্য বুকের মধ্যে একটা বেদনা। নিমিকে সে খুন করবে। কাউকে কখনো খুন করার কথা তার মনে আসেনি। আল্লাহ সাক্ষী আছেন সব কাজের। ভয় কি? মালিক যা করবেন তাই হবে। রাস্তায় ওকে পুলিশে ধরলো না। বেলা 2টোর সময় বাড়ি ফিরে ওরা দেখলে পুলিশ দফাদার অপেক্ষা করছে ওদের পাড়ার বড় মোড়লের বাড়ি। লোক গিজগিজ করছে। ডাক হাঁক সাক্ষীর জবানবন্দি হতে বিকেল হয়ে গেল। শাইলিপাড়া গ্রামের সবাই এক বাক্যে দারোগার সামনে বললে, ইঁচুর দ্বারা এ খুন হয়েছে তারা কেউ বিশ্বাস করে না। জবানবন্দিতে আরো প্রকাশ পেল ইঁচুর স্ত্রী নিমি প্রায় রাত্রে স্বামীকে ঘুম পাড়িয়ে বাড়ি থেকে বেরোতো। গ্রামের মধ্যে তার প্রেমিকের অভাব ছিল না, প্রেমের প্রতিদ্বন্দ্বিতাও চলত। দারোগা ইঁচুকে সামনে ডেকে প্রশ্নের পর প্রশ্ন করলেন। শেষে বললেন, তুমি কিছু জানতে না যে তোমার স্ত্রীর চরিত্র খারাপ? না দারোগা বাবু, কিছু জানি নে মই। জানো এতে চালান দিলে তোমার ফাঁসি হতে পারে। আল্লাহর যদি তাই মর্জি হয়, মোর মনে এইটুকু খ্যাত থাকবে না দারোগা বাবু। তেনার যা মর্জি তাই তিনি করুক, মই খুশি ছাড়া অখুশি হব না। বুড়ো হাফেজ মন্ডল এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে সোজা হয়ে দাঁড়িয়ে বললে, কাকে কি বলছেন বাবু? আল্লাহর কথা উঠলে ওর চোখ দিয়ে পানি পড়ে। অমর লোক এই দিগরে নেই। দারোগা বাবু বললে, তুমি কাল রাত্রে কোথায় ছিলে? ঘরেই শুয়েছিলাম, মরার মতো ঘুম এসেছে চোখি। সেনাপুরের বিলে জন খেটলাম সারাদিন। ওনারা ডাকলে সকালবেলা, তখন মুই ঘুম ভেঙে উঠি। দারোগা বাবু অভিজ্ঞ লোক, পুলিশের চাকরি অনেক দিন করেছেন, কে সাধু কে বদমাইশ চেনেন। ইঁচুর দ্বারা এই কাজ হয়নি। ওর মুখের দিকে চেয়ে তখনই বিদ্যুতের লেখা বাণীর মতো তার মনের মধ্যে এই সত্য উদয় হলো। সেই সন্ধ্যায় ইঁচু নমাজ সেরে ভাঙা খালি ঘরে ঢুকতেই ওর প্রাণটা হাহা করে উঠল। নিমি, ও নিমি, মোরে ভাত এনে দে। সে আপন মনে ডাকলো। নিমিকে সে কত ভালোবাসতো। যে যা বলে ওসব সে বিশ্বাস করে না, বিচার করার সে কেউ না। নিমিকে সে ক্ষমা করেছে। নিমি, ও নিমি, মোরে ভাত এনে দিলি নে। পরদিন গ্রামের লোক সকালে উঠে ইচুকে আর তার ঘরে দেখতে পেল না। সে এক বস্ত্রে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে কখন। গৃহস্থলীর কলসি, হাঁড়ি, কুড়ি, নারিকেলের মালা, 2-1খানা পিতলের ঘটি বাটি সব ফেলে রেখে গিয়েছে। খোলসেখালি গ্রামের প্রান্তে নদী তীরে তেঁতুল গাছের তলায় পর্ণকুটিরে একজন ফকির কোথা থেকে এসেছে। সন্ধ্যায় আকাশের নীল পটে মেঘের রচনার সঙ্গে সঙ্গে সে খেজুরের চটা বিছিয়ে নদীর ধারে যখন নামাজ পড়ে, তখন লোকের সবিস্ময়ে তার মুখ দেখেছে এক অদ্ভুত আলো, প্রভাতী তারার মৃদু জ্যোৎস্নার মতো। এক সন্ধ্যা ভিক্ষায় তাহার উপজীবিকা। সবাই ওকে মানে ভক্তি করে। নাম ওর ইচু ফকির।